আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আবার একটা চ্যাপ্টার 3 ক্লাস করব। আজকের ক্লাস করার পর নেক্সট আরেকটা ক্লাস করলে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, 1 মিনিট একটু অপেক্ষা করবে, এরপরে তোমরা একটু লিংকটা গ্রুপে পারলে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ মোমেন। আচ্ছা, তো সাধারণত দ্রুত আমরা যাতে শেষ করতে পারি, আসলে আমার একটু সময় কম, সো আমরা কি করি, নোট খাতা থেকে সাধারণত সলিউশন গুলা দেখে দেওয়ার চেষ্টা করি। তো স্যাম সিস্টেমে করব, আর একটা ক্লাস রমজানের ঈদের আগে আরেকটা ক্লাস নিয়ে অত্যন্ত এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এন্ড ঈদের পরে হচ্ছে রেগুলার ক্লাস নেওয়া হবে, আবারও প্রতিদিন ক্লাস নিয়ে, এটা হচ্ছে 1 মাসের মধ্যে সব চ্যাপ্টার শেষ করার ট্রাই করবো। আচ্ছা, তো আমরা করতেছিলাম হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কত যেন 3, তাই না? তো ঘূর্ণন গতির আজকে 3টা ইম্পর্টেন্ট হচ্ছে গ বিভাগের প্রশ্ন আমরা সলভ করার ট্রাই করব। ওকে, তো প্রশ্নগুলো একটু গতকাল এটা করছিলাম, গতিশক্তির রাশিমালা বের করা। আচ্ছা, আজকে একটা ম্যাথ সলিউশন করবো যেটা গত ক্লাসের মতো স্যাম টু স্যাম। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি করতে হবে, বিবৃতি বা প্রমাণ করতে হবে। তো দেখো, গত ক্লাসে একটা বুঝাই দিয়েছিলাম, ওই রকমই একদম স্যাম। আমি একটু গত ক্লাসের লেকচারটা দেখাই তোমাদের। এই যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এটা বের করতে গিয়ে আমরা যে কাজটা করেছিলাম, কি কৌণিক ভরবেগটা আসলে কি সেটা দেখেছিলাম। ঠিক আছে, কৌণিক ভরবেগ কি লেখা যায় লিখেছিলাম। এরপর এটাকে কি করেছিলাম, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করেছিলাম। করার পরে কি আসলো, আমাদের টর্ক চলে আসলো, তাই না? তো এইটা আর হচ্ছে আমাদের আজকে যে আমরা সমাধানটা করব, যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতি করো, এটাও স্যাম, একদমই স্যাম জিনিস ভাবে তোমাদের স্যাম ভাবে লেখো অতটুকু, তাহলে হয়ে যাবে। অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো, যে একটু যদি ব্যাখ্যামূলক ভাবে লেখা যায়, যে মনে করলাম একটা কৌণিক ভরবেগ কি, সেটা কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে সংজ্ঞাটা। তো মনে করি স্থির অক্ষের তুলনায় এম ভরের বস্তুটি বিবেগে গতিশীল। মনে করি একটা বস্তু বিবেগে গতিশীল। আচ্ছা, কি ভরের, এম ভরের বস্তু। অতএব বস্তুটি কোনটি রৈখিক ভরবেগ। তো এই কোনটার রৈখিক ভরবেগ হবে কি, পি ইকুয়াল এই ভর আর হচ্ছে বেগের গুণফল। ওকে, রৈখিক ভরবেগটা কি, ভর আর গুণের বেগের গুণফল, যেটা আমরা গত ক্লাসেও দেখেছি। তোমার এই অবস্থান ভেক্টর আর হলে, এখন এর অবস্থান ভেক্টর একটা আছে আর, কৌণিক ভরবেগটা আমাদের দাঁড়াবে। তাহলে কৌণিক ভরবেগের সূত্রটা আমাদের হচ্ছে এই অবস্থান ভেক্টর গুণন রৈখিক ভরবেগ, যেটা ঠিক আছে, এটা আমাদের কি কৌণিক ভরবেগ। তো প্রথমত কৌণিক ভরবেগের যে সংজ্ঞাটা, সেটা একটু বিশ্লেষণমূলক ভাবে লিখে ফেলবা। এরপর হচ্ছে কৌণিক ভরবেগ লিখে আর গুণ পি লেখা, এটা তারপর গত ক্লাসেও দেখেছিলাম যেভাবে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইকুয়াল লেখা যায় ডিবি ডিটি, এটা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে ওই ফুটোর মতোই। আবার টর্ক ইকুয়াল কি লেখা যায়, কি অবস্থান ভেক্টর গুণন এই বল, তাই না? তো এটা হচ্ছে ডিপি ডিটি মানে হচ্ছে কি ক্ষুদ্রতম সময়ে ক্ষুদ্রতম, পি মানে কি, পি মানে হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সঙ্গে যদি ক্ষুদ্রতম সময়ে কৌণিক ভরবেগের সঙ্গে ভাগ করা যায়, তাহলে আমরা কি পাবো, বল পাবো। বা এফ ইকুয়াল এম এ, যেটা আমরা গত ক্লাসে মেবি এফ ইকুয়াল এম এ ধরে করেছিলাম, সেভাবে করা যায়, সমস্যা নাই। আর টর্কের সূত্রটা কি জানি আমরা, টর্ক ইকুয়াল হচ্ছে ছোট হাতের টি একটু বাগাটি গুণন ইকুয়াল হচ্ছে আর অবস্থান ভেক্টর গুণন এফ। তো আমরা এই দুটো সূত্র মুখস্থ রাখবো, তো তাহলে এল ইকুয়াল আমরা কৌণিক ভরবেগ ইকুয়াল কি পেয়েছিলাম, আর অবস্থান ভেক্টর গুণন হচ্ছে পি রৈখিক ভরবেগ, তাই না? তো এটাকে সময়ের সাপেক্ষে গতকালকের মতো কি করবো, অন্তরীকরণ করে ফেলি। ওকে, ডিএল ডিটি ডি বাই ডিটি হচ্ছে কি, হচ্ছে আর গুণন পি। ওকে, তো এটাকে গত ক্লাসের মতো আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলতেছি। তো এটাকে ইউ মনে করো, এটাকে ভি মনে করো। ইউ ভি যে সূত্রটা ছিল অন্তরীকরণের, ডিডিএক্স
ইউ ইন্টু ভি, যে সূত্রটা ছিল ইউ স্থির ডিডিএক্স ভি প্লাস ভি স্থির ডিডিএক্স ইউ। ঠিক আছে, তো এই সূত্রটাই অ্যাপ্লাই করবো আমরা। জাস্ট এখানে মনে করো এটাকে ইউ, এটা হচ্ছে ভি, ইউ স্থির, ভি কে অন্তরীকরণ করলাম, ভি স্থির, ইউ কে আবার কি করলাম সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তো এখন এখানে যেরকম ছিল সেরকমই থাকলো, এখানে হচ্ছে ডিপি ডিটিটা যেরকম ছিল সেরকমই থাকলো। এখানে জাস্ট আমরা এটা ইকুয়াল এই যে অবস্থান ভেক্টরটাকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এই যে বেগটা পাবো। বেগ যদি আমরা ক্ষুদ্রতম সময়ে অবস্থান ভেক্টরকে যদি আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে ভি পাই। ঠিক আছে, তো এটা হচ্ছে মুখস্থ একটা ব্যাপার যে ডিআর ডিটি ইকুয়াল লেখা যায় ভি। তো আবারও বলতেছি, গত ক্লাসে কিন্তু এই অংশটা আমরা করেছিলাম সেম টাইপ। আবার ডিপিটি টিটি, এটা একবার কি লেখা যায়, বল। এই যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে সময়কে যদি আমরা রৈখিক ভরবেগের সাথে কি করি অন্তরীকরণ করি তাহলে বল পাবো আমরা। তো এই মানটা কোথায় পড়ে দেবো, ডিপি ডিটির জায়গায় আমরা বসাই দেবো জাস্ট। ওকে, তাহলে এখানে পি হয়ে গেল, ডিপি ডিটিটা আছে থাক, আমরা একবারে এখানে বসাই দিলে পারি, বসাই দিইনি, একটু সাজাই লিখছি। এরপর এই যে পি ইকুয়াল রৈখিক ভরবেগ ইকুয়াল কি, আমরা জানি যে যেহেতু রৈখিক ভরবেগ ইকুয়াল কি লেখা যায় এম বি, একটু আগে দেখলাম ভর গুণন বেগের হচ্ছে গুণফল, একটু আগে যেটা আমরা দেখলাম। এখন অবস্থান ভেক্টর গুণন ডিপি ডিটি আছে, তো ডিপি ডিটিটা আমরা একবার এখানে বল লিখছি, সমস্যা নেই, তোমরা তাহলে এখানে এটা ইকুয়াল বল লিখে দিতে পারো। তো এখানে একটা ব্যাপার হচ্ছে গত ক্লাসের মতো এটা দেখছিলাম যে ভি ক্রস ভি এর গুণফল 0 হয়, অথবা ভি ক্রস এম ভি, এইটার গুণফলটা কি স্যার ক্লাসের যে নোটগুলো লেখেন ওইগুলো কি সাজেশন বই আছে? আমার কাছে মেইন বই নাই। হ্যাঁ, এটা হচ্ছে সাবরিনা ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে সাজেশন আবার সাথে হচ্ছে বই, এই দুইটা কম্বিনেশন করে আর কি তৈরি করা। ঠিক আছে, তো সাজেশন যে দুই একটা সমস্যা থাকে ওইটা বই থেকে আবার হচ্ছে কারেকশন করে নেওয়া, আবার কারেকশনে যদি ইজি থাকে তাহলে বই ইজি থাকলে বই থেকে মানে বুঝাই দেওয়া হয়। ঠিক আছে, সমস্যা নাই, তুমি হচ্ছে খাতা থেকে তুলে নিও। এবার দেখো গত ক্লাসটা আজকে একটু কম বুঝাই দিচ্ছি, গত ক্লাসের মতো এটা। তো এটা ক্রস গুণ ভি ক্রস ভি, ক্রস গুণনটা ছিল কি 0, মানে সেম জিনিসের আই ক্রস আই একক ভেক্টর ক্রস গুণ করলে কি হয় 0 হয়ে যায়। তো সেই রকম এনে ভি ক্রস ভি বা এম ভি, যদি এমটাকে বা একটু গুণ অবস্থায় আছে ভিটাকে যদি সামনে না হয় এটার মানটা কি 0 সব সময়। তো তাহলে পুরোটা মানটা আমরা 0 গত ক্লাসেও দেখেছি। তাহলে আর অবস্থান ভেক্টর গুণন ডিপি ডিটি থাকে, এটা ইকুয়াল কি লেখা যায় এফ বল, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রথমে আমরা দেখেছি যে এটা ইকুয়াল লেখা যায় কি এফ। তো এই তো আমরা আসলো কি আর অবস্থান ভেক্টর গুণন এফ, তো এটা আবার হচ্ছে কি এটা ইকুয়াল কি লেখা যায় টর্কের সূত্র, যেটা আমরা আগেই হচ্ছে সূত্রটা আর কি লিখে নিয়েছি যে টর্কের সূত্রটা কি। আবার হচ্ছে ডিপি ডিটি হচ্ছে বলের যে নিউটনের যে বলের যে সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র সেটা ইকুয়াল কি আমরা পাই, সেগুলো কিন্তু আমরা আগে সূত্রগুলো লিখে নিয়েছিলাম যাতে মানগুলো বসাই দিতে পারি। আচ্ছা, তাহলে টর্ক ইকুয়াল আসলো কি ডিএলডিটি। তো এখন কি বলতেছে যে হচ্ছে একটু এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা বিবৃতি করতে হবে। তো এখন এটাই আমাদের এখন এই টর্কের মানটা যদি 0 ধরা হয় তাহলে কি হবে, এখানে টর্কের মানটা 0 ধরলাম, যার ফলে এই যে পুরো মানটা এটা ইকুয়াল 0 চলে আসলো। এখানে এল এর মানটা আমাদের এলটা সবসময় কি ধ্রুবক, সো একে অন্তরীকরণ করার ফলে যেরকম ছিল সেরকম টি এর সাপেক্ষে এটা ধ্রুবক অবস্থায় আছে। তো এখন বলতেছে যে কৌণিক ভরবেগের যে সূত্রটা সেটা আমাদের হচ্ছে বিবৃতি করতে হবে। তো কৌণিক ভরবেগের যেটা আর কি কাকে বলে, এই যে সংরক্ষণ সূত্রটা কাকে বলে সেটা ব্যাখ্যা করলাম প্রথম অংশতে। তারপর যে সূত্রটা আছে সেটা টর্কের সাথে আমরা কি করলাম সম্পর্ক যুক্ত করলাম। সুতরাং কোন অবস্থায় বস্তুর উপর ক্রিয়াশীল বহিস্থ ব্যাবর্তন বলের লব্ধি শূন্য হলে কৌণিক ভরবেগ পরিবর্তন হয় না, একে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র বলে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কোন অবস্থায় বস্তুর উপর যে আমরা ক্রিয়াশীল যে বলটা প্রয়োগ করলাম ভি, এখানে দেখো এই যে ভি বলটা প্রয়োগ করলাম এম ভরের একটা বস্তুকে ভি বেগে আর অবস্থান ভেক্টরে সে বলটা প্রয়োগ করলাম, এটা লব্ধিটা আমাদের যদি 0 হয়, এখানে দেখো ফাইনালি আমাদের যে ভরবেগটা কত আসছে 0 আসছে। ঠিক আছে, কারণ এখানে টর্কের আমরা টর্কটা 0 ধরছিলাম, ধরতে হবে। তো কৌণিক ভরবেগটা কি, কৌণিক ভরবেগের কোনো মান পরিবর্তন হচ্ছে না, সো এক্ষেত্রে এটাকে কৌণিক ভরবেগের আমরা নিত্যতার সূত্র বলবো। তো কিন্তু গত ক্লাসে একটা করেছিলাম ম্যাথ সলিউশন, মানে এক্সাম্পল কি বলে সমস্যা, সেই সমস্যার সমাধানের মতোই কিন্তু এটাও। তো আচ্ছা,
এখন আমরা আরেকটা এক্সাম্পল সলিউশন করব যে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান নিরেট চঙ্গের চক্রগতির ব্যাসার্ধ। নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান নিরেট চঙ্গের চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো আচ্ছা, আমরা চিত্রটা একটু দেখে নিই। তো দেখো, এটা একটা চং, তোমরা চাইলে এদিকেও আঁকাতে পারো, এদিকে আঁকাতে পারো, সমস্যা নাই। আমারটা এদিকে আর্ট করা আছে। তো এটা দেখো নিরেট চঙ্গের চক্রগতির ব্যাসার্ধ। তো এইটা চং, এর চঙ্গের ভিতরে আরেকটা আমাদের, এটা পুরো একটা চং, এর ভিতরে দেখো আরেকটা চং আছে এই ছোট করে, এটা হচ্ছে আমাদের নিরেট চং। এর ভিতরে একটা কি কি দেখতেছি, এ বি অক্ষ দেখতে পাচ্ছি। এখানে এখানে ব্যাসার্ধ কতটুকু, এটা কিন্তু পুরোটা মিলে ব্যাসের চঙ্গের এক্স। পুরাটা আবার হচ্ছে দেখো পুরা, যেটা পুরা একটা চোঙ আছে, এই চোঙের আবার কত ব্যাসার্ধ এক্স দূরত্ব। এটা কিন্তু আমাদের দুইটা কি আছে, দুইটা চোঙ আছে। আর এখানে আইটা কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য। হ্যাঁ, আইটা কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য। আর এই যে ডি এক্সটা বোঝাচ্ছে কি, এই হচ্ছে চোঙের হচ্ছে ঘনত্ব বোঝাচ্ছে। এটা আমরা একটু পরে বুঝতে পারবো, ঠিক আছে। তো চিত্রটা সুন্দর করে এভাবে আঁকাই নেবা। একটা চোঙের ভিতরে আরেকটা চোঙ, ঠিক আছে। একটা ভিতরের চোঙটা নিরেট চোঙ, এটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, এটার ব্যাসার্ধ ছোটটুকু এক্স। ওকে, তো কি করতে হবে আমাদের, প্রথমত মনে করে যে চোঙটার দৈর্ঘ্য আই, ব্যাসার্ধ আর, অথবা তোমরা ছোট হাতের এলও ধরে নিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তোমরা যদি ছোট হাতের এল মনে করো দৈর্ঘ্য, নো লেন্থ, এটা বেটার হয়। ব্যাসার্ধ আর বড় হাতের, ছোট হাতের আরো ধরতে পারো, এবং ভর কি এম। চোঙের দেখলাম যে ব্যাসার্ধ আর, ভর এম, ওকে সমস্যা নাই, এটা ধরে নিচ্ছি জাস্ট বড় হাতের অক্ষর দ্বারা। এখানে আমরা এক্স দ্বারা দূরত্ব বোঝাচ্ছি, মনে করো এই ব্যাসার্ধটা পুরাপুরি হচ্ছে আর, এখানে আর। এখন চোঙটি নিজ অক্ষ, এই যে এ বি সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। কি করতে হবে, আমরা চক্রগতির ব্যাসার্ধ যদি নির্ণয় করতে যাই, অবশ্যই জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তো প্রশ্নটা যদি এরকমও থাকে, নিরেট চোঙের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, সমস্যা নাই। কারণ আমাদের চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, চোঙের হচ্ছে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে। তো ওকে, তাহলে এ বি সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে চোঙের, তো এ বি রেখার চারদিকে, এই যে এ বি রেখার চারদিকে এক্স ব্যাসার্ধ দেখতে পাচ্ছি, এই ছোট ছোট এক্স ব্যাসার্ধ, এই এ বি রেখার চারদিকে এই যে এক্স ব্যাসার্ধ, এই পুরাটা মিলে আবার এক্স ব্যাসার্ধ। ও ডিএক্স খোলক বিবেচনা করে, এই যে খোলকটা, এই চোঙের যে খোলকটা, এটাকে যদি আমরা ডিএক্স বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা দেখি এখন কি এখানে, তাহলে এই নিরেট চোঙটির ক্ষেত্রফল আমরা মানে জানবো। যেহেতু তোমরা এটা মুখস্থ করে রাখবা, নিরেট চোঙের হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πx dx, এটা এক্স। চোঙটির একক ক্ষেত্রের ভর হচ্ছে m/πr²। তো এই সূত্রগুলো মুখস্থ করে রাখবা। এখন এক্স ব্যাসার্ধ এবং হচ্ছে ডিএক্স পুরুত্বের, এই যে ডিএক্স পুরুত্বের যে খোলকটা দেওয়া আছে ভিতরে, এই খোলকটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πx dx, ঠিক আছে। এই নিরেট চোঙের ক্ষেত্রফল যা, এই যে এখানে ডিএক্স পুরুত্বের খোলকটার যে ক্ষেত্রফল, সেম জিনিস। তোমাদের একটু বই থেকে দেখায়, বইয়ে কোথায় জানা আছে এটা, একটু অপেক্ষা করো, বই থেকে একটু দেখালে বেশি ভালো বুঝতে পারবা। আচ্ছা, এই যে বই লেখা আছে দেখো, যে পাতলা চোঙটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2πx dx, ঠিক আছে। তো এই ভিতরের যে চোঙটা, বাইরের যে চোঙটা, সেটা হচ্ছে ক্ষেত্রফল, এখানে হচ্ছে কি 2πx dx, ওকে। এখন যদি আমরা খোলকটির ক্ষেত্রফলের ভর বের করতে যাই, বা চোঙটির আসলে ভর, ঠিক আছে, সেম জিনিস, সেম ব্যাপার। তো ভর বের করতে গেলে এই যে m/πr² দেখলাম, যেটা হচ্ছে কি চোঙটির একক ক্ষেত্রের ভর, আর হচ্ছে গুণ করতে হবে কি চোঙটির ক্ষেত্রফল, মিলে খোলকটির ক্ষেত্রফলের ভর চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা যে ক্ষেত্রফলের ভরটা নির্ণয় করতে গেলে আরেকটা বিষয় লাগবে আমাদের এখানে, যে দৈর্ঘ্যটা প্রয়োজন ছিল। তো দৈর্ঘ্য না লিখলেও সমস্যা নাই, πr²l, ঠিক আছে। তো দৈর্ঘ্যটা আমাদের চোঙের আয়তন তো আমরা যেহেতু বের করি নাই, সো সমস্যা নাই, আয়তন বের করলে আমাদের দৈর্ঘ্যটাও লাগতো। আচ্ছা, তাহলে এখানে থাকছে 2m, এই যে 2 গুণ করে যদি 2m/πr², তো পাই আর পাই কেটে গেল, থাকে শুধু কি থাকে r² x dx। এখন যেটা আমাদের এ বি অক্ষটা ছিল, দেখলাম এ বি অক্ষের সাপেক্ষে কি ছিল আমাদের, যে
এখান থেকে একটু দেখাই যে এ বি অক্ষের সাপেক্ষে যে আমাদের চংটা ছিল, এই যে চংটা এ বি অক্ষের সাপেক্ষে, এই চংটার জড়তার ভ্রামক নির্ণয় করি। তো এই চংটার জড়তার ভ্রামককে আমরা ডিআই দ্বারা প্রকাশ করি। সাধারণত আই দ্বারা জড়তার ভ্রামক প্রকাশ করা হয়, ডিআই দ্বারা মানে ক্ষুদ্রতম জড়তার ভ্রামক আমরা সাধারণত প্রকাশ করার চেষ্টা করতেছি। তো এই খোলকটির এখন এটা হচ্ছে খোলকটির ক্ষেত্রের বল। জড়তার ভ্রামক নির্ণয় করতে গেলে এই যে ভরটা আসলো, ভরের সঙ্গে যে দেখো আমাদের চিত্রটা একটু দেখো, আমার খাতায় চিত্র আছে, এইটুকু অংশ যে এক্স আর এইটুকু অংশ এক্স, তাই না? তো খোলকটির প্রতিটা হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় করতে গেলে দুই অংশেরই কি লাগবে, ব্যাসার্ধর গুণফল লাগবে আমাদের। তো এক্স স্কোয়ার, এক্স ব্যাসার্ধ দুই পাশে ব্যাসার্ধ মিলে কি হয়, ব্যাস হয়। তো এক্স এক্স মিলে কি হয়ে যায়, এক্স স্কোয়ার। তাহলে 2m/r স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব ইন্টু ডিএক্স গুণন এক্স স্কোয়ার। তো এবি সাপেক্ষে সমগ্র চংটির জড়তার ভ্রামক নির্ণয় করতে গেলে সূত্র হচ্ছে আই ইকুয়াল, এই যে আমরা খোলকটির জড়তার ভ্রামক জাস্ট বের করলাম, এই খোলকটির জড়তার ভ্রামকটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি কার সাপেক্ষে, 0 থেকে r, মানে হচ্ছে ব্যাসার্ধটা 0 থেকে, মনে করো যে 0 থেকে এক্স, এরপর এক্স স্কোয়ার, এভাবে তো বৃদ্ধি পাচ্ছিল, মানে হচ্ছে কি ছোট যে নিরিটটা ছিল সেটা এক্স, এরপর কি আরো দৈর্ঘ্যটা ব্যাসার্ধটা বেশ বৃদ্ধি পেল, ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে 0 থেকে r পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো জড়তার ভ্রামক নির্ণয় করতে গেলে এই খোলকটি জড়তার ভ্রামকটাকে আমরা কি করতে হবে, ইন্টিগ্রাল করতে হবে। তো ইন্টিগ্রাল r থেকে 0 2m/r স্কোয়ার এস কিউব ডিএক্স। তো এখন এখানে 2m/r স্কোয়ারটা ধ্রুবক পদ, কারণ এটাকে আমরা ইন্টিগ্রাল করতে পারি না, এস কিউবটাকে কি করতে পারি, ইন্টিগ্রালের সূত্র প্রয়োগ করতে পারি। ইন্টিগ্রালের সূত্র কি, x টু দি পাওয়ার n এর x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x, ঠিক আছে, সরি x না 2, হ্যাঁ n প্লাস 1। তো এই সূত্রটা আমরা ব্যবহার করবো, ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n এর সূত্র প্লাস c, বা কোনো লিমিট থাকলে লিমিট ব্যবহৃত হয়। তো এখানে আসছে আমাদের s কিউব, তো এটাকে ইন্টিগ্রাল করলে আমাদের কি আসবে, x 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, উপরে আসবে x টু দি পাওয়ার 4 বাই 4। ওকে, তো সেই ব্যাপারটাই এখানে s কিউবটাকে যদি ইন্টিগ্রাল করা হয় তাহলে কি আসবে, x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1। এখানে লিমিট যেহেতু দেওয়া আছে r থেকে 0 লিমিট দিতে হবে। তো x টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে কত, x টু দি পাওয়ার 4, এটাকে ইন্টিগ্রাল করতেছি, বাই হচ্ছে নিচে 4 সূত্র প্রয়োগ করে, আর লিমিট হচ্ছে r থেকে 0 পর্যন্ত। তো rটা x এর এখানে বসায় দাও, তাহলে r টু দি পাওয়ার 4 হয়ে যাবে বাই 4, এবং সূত্র লিমিট যেভাবে আর কি ইন্টিগ্রাল করার পর মানটা বসাই দিতে হয়, লিমিটের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান, আর লোয়ার লিমিটটা বসাই দিতে হবে, তাহলে 0 এর উপর পাওয়ার 4 মানে 0 বাই 4, ঠিক আছে। তো তাহলে আমাদের কি থাকতেছে, এখন একটু খেয়াল করি যে 2m/r স্কোয়ার ক্রস গুণন, এখানে থাকতেছে x টু দি পাওয়ার 4, সরি r বসানোর পর r টু দি 4 বাই 4 মাইনাস 0 বাই 4, 0 বাই 4 0। তো এখানে একটু দেখি 2m/r স্কোয়ার, তো এই 4টা এখানে গুণ অবস্থায় 4 গুণ করে দিলাম, r টু দি পাওয়ার 4টাকে রাখলাম। তো এখন r স্কোয়ার হচ্ছে r টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে কত হবে, r স্কোয়ার থাকে, কারণ 4টা r থেকে 2টা r যদি কাটাকাটি করে দেয় 2টা r থাকে, r স্কোয়ার হাফ, এই 4 আর 2 কাটাকাটি করলে 2 থাকে, উপরে 1 থাকে, হাফ m/r স্কোয়ার থাকে। ওকে, তো এখন একটু খেয়াল করি আমরা, তাহলে আমাদের এই যে এটা আমাদের বের হলো কিন্তু জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামকটাকে আমরা কি করব, চক্রগতির ব্যাসার্ধ রূপদান করব। তো চক্রগতির ব্যাসার্ধের সাথে জড়তার ভ্রামকের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো যে চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয়, কে এর মানটা আমাদের বের করতে হবে চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামকের মধ্যে একটা সম্পর্ক i ইকুয়াল m কি স্কয়ার। তো i এর মানটা, জড়তার ভ্রামকের মানটা বের করে বসাই দাও, i ইকুয়াল যে জড়তার ভ্রামকের মানটা বের করলাম m/r স্কয়ার বাই 2 ইকুয়াল হচ্ছে কি m k স্কয়ার। ওকে, তো এখান থেকে k স্কয়ারটা রেখে দাও, এই m কেটে যাবে, এই পাশে পার করবো, এই পাশে পার করে m বাই m হয়ে যাবে, কেটে যাবে, তাহলে r স্কয়ার বাই 2। ওই পাশে বর্গ করে ফেলি, দেখো ওই পাশে বর্গ করলে কেমন হয়, রুট ওভার বর্গমূল, সরি k স্কয়ার বর্গমূল r স্কয়ার বাই 2। তো r স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে r থাকে, আর 2 এর উপরে রুট মানে রুট 2, আর k স্কয়ারের উপরে রুট ওভার মানে কত, রুট স্কয়ার কেটে গেলে শুধু কি থাকে, শুধু আমাদের থাকে হচ্ছে k। তো এটা আমাদের কি চক্রগতির ব্যাসার্ধটা নির্ণয় হয়ে গেল। তো একটু আমি তোমাদের ফাইনালি একটু টাচ দেই, আসলে ব্যাপারটা কিন্তু খুবই ইজি, শুধু চিত্রটা বুঝতে হবে, একটু বলে দিই চিত্রটা, ঘটনা কি। আর এগুলাম ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রের ভর, এগুলো তো বস্তু করতে হবে। একটা চোঙ এবি হচ্ছে অক্ষ, এখানে হচ্ছে এই খোলক একটা আছে ডিএক্স, দুইটা মানে চোঙ আছে, ভিতরে একটা ছোট উপরে একটা বড়। তো আমাদের কি করতে হলো, জাস্ট প্রথমত ছোট চোঙকে মানে যেটা খোলক সেটা হচ্ছে জড়তার বের করে নিয়ে সেটাকে আবার হচ্ছে কি ইন্টিগ্রাল করে পুরাটার আমরা জড়তার বের করে নিলাম। ওকে,
তো মূলত কাহিনী এটাই। আর এখানে একটু ব্যাখ্যা যে কি কি দৈর্ঘ্য আছে, কি ব্যাসার্ধ আছে। এরপর হচ্ছে এখানে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ক্ষেত্রের ভর ধরলাম, ক্ষেত্রটির ক্ষেত্রফল, পুরুত্বের সেম জিনিসই। আর এখানে এসে জাস্ট আমরা দেখলাম যে এখানে কাটাকাটি করার ফলে ক্ষেত্রফলের ভরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা গুণ করতে হচ্ছে। এরপর জড়তার ভ্রামকের ক্ষেত্রে দুইটা গুণ করার পর আবার ব্যাসার্ধ ছিল, দুই পাশে দুইটা ব্যাস হয়ে গেলে এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে গুণ করে দিলাম। এখন সমগ্র চংটির, এটা তো শুধু খোলকটির জড়তার ভ্রামক, সমগ্র চংটির করতে গেলে কি করতে হবে, এই যে আই ইকুয়াল এই যে মানটা ডি আই থেকে এটা যে খোলকটির বর বের করলাম, এটাকে ইন্টিগ্রাল করলে আমাদের সমগ্র চঙ্গের যে কি বলে জড়তার ভ্রামক বের হয়ে যাবে। এরপর এটাকে হচ্ছে আমাদের চক্রাকৃতির ব্যাসার্ধ কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা চক্রাকৃতির ব্যাসার্ধ হচ্ছে জড়তার ভ্রামকের মধ্যে একটা সম্পর্ক আছে আই ইকুয়াল এম কে এক্স স্কোয়ার, সেটা প্রয়োগ করে এখান থেকে আমরা কি করলাম, কে এর মানটা বের করলাম। এটা হচ্ছে চক্রাকৃতির ব্যাসার্ধ। তো এই দুটো প্রশ্ন আজকে থাক, আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আগামীকালই নেক্সট ক্লাস হবে, তোমাদের যত দ্রুত শেষ করে দেওয়া যায় চেষ্টা করা হচ্ছে। তোমার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের এটা শেষ করে দেওয়া হবে। আর প্রথম যে কোশ্চেনটা সলভ করা হলো এটা কিন্তু আগের ক্লাসের মতনই, সো এটা আশা করি খুব ইজিতেই পারবা তোমরা। ওকে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।